একদিনের জন্য কোথাও গেলে কেমন হয়? কোথায় যাবি? তোরা কি বলিস? কোথায় যাওয়া যায়? কয়েকদিন পর পরীক্ষা, সেই চিন্তায় পাচ্ছি না এখন ঘুরতে যাব। বাহ বাহ, কি আমার পড়াশোনা করাই না হইছে রে। শালা শেষ কবে বই নিয়ে পড়ছত? মনে আছে তোর? দূর, ওর কথা বাদ দে তো। কোথাও যাওয়া লাগবে না, এখন ক্লাসে চল। ওকে, তোরা যা, আমি আসছি। ভার্সিটির ক্যাম্পাসে বসে আছি, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আমি কে তা তো জানিনি। আর রাকিব, তুষার, শাওন, ওরা আমার বন্ধু, কলিজার টুকরা। সে বস্ত্রহীন থাকা কাল থেকেই একসাথে আছি। যাই হোক, আমি ক্লাসে যাওয়ার জন্য বারান্দা দিয়ে যাচ্ছি, এমন সময়ে ধাক্কা খেলাম। ধাক্কাকে পড়েই গেলাম, মেজাজটাও খারাপ হয়ে গেল। উঠে দাঁড়িয়েই, কোন শালাই রে, চোখে কি দেখোস না নাকি? এই বলে নিচে তাকিয়ে দেখি একটা পরী পড়ে রয়েছে। আহ, কি চোখ, কি ঠোঁট, কি চেহারা! বাংলা ছবির মতো একটু প্রশংসা করি। কাজল কালো চোখ, না না, ডাগর ডাগর চোখ। আরে ভাই, তাও হয় না, হরিণীর মতো চোখ। ধুর, আমার দ্বারা হবে না। থাপ্পড় খাইয়া হুঁশ ফিরল। হুঁশ ফিরতে দেখি পরীটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। বেয়াদব ছেলে, চোখের দিকে চলতে পারিস না? সামনে এরকম জিনিস পড়লে অন্ধ হতেও রাজি আছি। কি? আরেকটা দিব? চুপ, এর আগে তো কোনোদিন ভার্সিটিতে দেখি নাই, নতুন নাকি? নতুন। সমস্যা কি, এভাবে তাকাস কেন? পছন্দ হইছে, থাপ্পড় দিয়া ঝাঁজ ধরিয়ে দিছো। আমি কি জানিস? জানলেই এখন হাওয়া শেষ হয়ে যাবে। সুন্দরী, তুমি কে গো? আমি বর্তমান শিক্ষামন্ত্রীর মেয়ে। ও আচ্ছা। হুম ক- ছি, ছি। শিক্ষামন্ত্রীর মেয়ে। আসসালামু আলাইকুম আফা, কেমন আছেন? ভালোই আছেন দেখা যাচ্ছে। আচ্ছা আফা, আমনের বাপের কাছে কিছু কইয়েন না, ভয় পাইছি, সরি। এই তো চান্দু, লাইনে আসছো। ধুর, কি ভাবছো আমি ভয় পাইছি? ধুর, আমি ভয় পাবো তো তোমাকে? প্রশ্নই আসে না। কোথাকার কোন ফইন্নি মাইয়া আয়সা বললে কি বিশ্বাস করতে হবে নাকি যে সে মন্ত্রীর মেয়ে? প্রমাণ কি? আর হ্যাঁ, থাপ্পড়টা তোলা রইল, মেয়ে বলে ফেরত দিলাম না। এই বলে হাঁটা শুরু করলাম। যাই হোক, কেন, মেয়েটা কিন্তু হেব্বি সুন্দর। ক্লাসে চলে আসলাম, গিয়ে দেখি স্যার চলে এসেছেন। স্যার, আসবো? লেট কেন? ওই স্যার একটু ইয়েতে গিয়েছিলাম, এই আর কি। ওকে, আসো। ভিতরে ঢুকলাম, গিয়ে দেখি তুষার আর শাওন আমার জন্য জায়গা রেখেই বসেছে। গিয়ে বসে পড়লাম। কিরে, লেট করলি কেন? আর বলিস না, একটা মেয়ে। এমন সময় স্যার ধমক দিয়ে থামিয়ে দিল। চুপ করে গেলাম। ক্লাস শেষ করে বের হলাম, বাড়িতে যাবার জন্য হাঁটছি। কিরে, ক্লাসে কি যেন বলতে চাইছিলি, বলি না তো? কি বলতে চাইছি? লেট করলি কেন? আর বলিস না, একটা মেয়ের সাথে এক ধাক্কা খাইছি, শালি আবার উঠে আমাকে থাপ্পড় দিয়ে ফেলছে। সেটা নিয়েই একটু দেরি হয়ে গেল। ও, বুঝেছি। কি বুঝছো? এমন সময় একটা গাড়ি পাশ দিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় রাস্তার কাদা ছিটকে আমাদের উপর পড়লো। মেজাজটা খারাপ হয়ে গেল। একটা ইটের টুকরা নিয়ে মারলাম গাড়িতে, ডিরেক্ট গাড়ির পেছনের কাছে পড়লো। কাঁচ ভেঙে গেছে। সাথে সাথেই গাড়ি ব্রেক করলো। আমরা দাঁড়িয়ে গেলাম। এটা তুই কি করলি? কেন, দেখতে পাস নাই? এখন যদি জরিমানা চায়? দূর, আমাদের ডরাইছে, আমরা প্রতিশোধ নিছি, কাজ শেষ। ওদের সাথে কথা বলতে বলতে সামনে তাকিয়ে দেখি সকালে সেই মেয়েটা সামনে দাঁড়িয়ে রয়েছে। আরে, মন্ত্রীর মেয়ে যে। গাড়ির কাঁচ ভাঙছিস কেন? ও, এটা তাহলে তোমার গাড়ি? তার সুন্দরী, আমাদের অবস্থা দেখেছো? রাস্তা দিয়ে হাঁটলে এমন হতেই পারে। ও মা, শাওন, শুনছো এ মেয়ে বলে কি? এমন সময় কোথা থেকে যেন পুলিশ আসলো। কি হয়েছে ম্যাডাম? এই যে কাকু, এই দিকে। আমি বলছি, কি হয়েছে এখানে? চুপ থাক। ম্যাডাম, আপনি বলুন। আরে ধুর, কতক্ষণ ধইরা ম্যাডাম ম্যাডাম লাগাই রাখছে। শোনেন, যাব। ওরা আমাকে টিজ করছে, গাড়ির কাঁচ ভেঙে ফেলছে। অ্যারেস্ট করুন ওদেরকে। কি? ম্যাডাম, আপনি যান, আমি দেখছি ব্যাপারটা। আশেপাশের মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি গাড়ি নিয়ে চলে গেল। কি? তোরা জানছস উনি কে? কেউ নেই। শিক্ষামন্ত্রীর মেয়ে। কি? এতদিন কি বিদেশে ছিল উনি?
হুম, চল এখন শ্বশুর বাড়ি। দেখুন স্যার, আমরা কিছু দিয়ে দিচ্ছি, আমাদেরকে ছেড়ে দেন। চুপ, চল এখন থানায়। আমাদেরকে নিয়ে গাড়িতে বসানো হলো, থানাতে নিয়ে গেল। থানায় সালা, তোরা কেউ কইছিল পাকনামি করতে? সবসময় পাকনামি করিস, এখন কেমন লাগে? আমি চুপ করেই আছি। থানা থেকে ফ্যামিলিকে জানানো হলো, উকিল এসে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে গেল। বাসায় যেতেই কি রে, তোরে নিয়ে গেছিল কেন? ওই আর কি, বর্তমান সময় ভালো না, শুধু শুধু যাকে তাকে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলা দিয়া। ইস, কি অবস্থা! যা ফ্রেশ হয়ে খাইতে আয়। হুম, আমি রুমে গিয়ে ঢুকলাম, ফ্রেশ হয়ে খাইলাম। দুদিন পর কিরে, ভার্সিটি যাস না, কলও ধরস না কেন? কি হলো, কিছু বলছিস না কেন? কি বলতাম? ভার্সিটি যাস না কেন? এ কি, তোর চোখে পানি? কি আছে বল আমাদেরকে। আপুর কথা মনে পড়তেছে, হঠাৎ আকুর কথা কেন? সব খুলে বললাম। তুই আমাদের এতদিন বলিসনি কেন? কি করে বলবো, কোন মুখ নিয়ে বলবো? তোর আপু মানে আমাদেরও আপু, এর প্রতিশোধ আমরা নিবই নিব। তারপরের দিন ভার্সিটি গেলাম, অপেক্ষা করছি কখন মেয়েটি আসবে। অপেক্ষার প্রহর শেষ হলো, কিন্তু অবাক হলাম আজকে সাথে সিকিউরিটি গার্ড সাথে। যাই হোক, আমি আগানোর চেষ্টা করলাম, কিন্তু সিকিউরিটি গার্ড যেতে দিচ্ছিল না। যাই হোক, ঠেলাঠেলি করছিলাম, মেয়েটির চোখে পড়লো। মেয়েটি দেখে ওনাদেরকে ছাড়তে বলল। আমি গেলাম মেয়েটির কাছে। কি অবস্থা? ভালোই। পুলিশের আদর খেয়েও ভালো? হুম। তো ধাক্কাধাক্কি করতেছিলে কেন? আমি পকেট থেকে গোলাপ ফুল বের করে সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম, বলতে শুরু করলাম, ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমাকে ছাড়া এখন আর কিছুই ভাবতে পারি না। যেদিকেই তাকাই সেখানেই তোমাকে দেখতে পাই। একটু ভালোবাসবে কি আমায়? ওঠো। আমি উঠলাম। ভালোবাসো? হুম। তোর আমাকে ভালোবাসার মতো কি আছে? ধন সম্পদ কিছু আছে? গরিব, তোর স্ট্যাটাস দেখছিস? আর আমাকে দেখছিস একজন মন্ত্রীর মেয়ে আমি। তোর মতো গরিবকে ভালোবাসতে যাব কোন দুঃখে? যা, সামনে থেকে সর, আর যেন না দেখি। এসব বলেই ও চলে গেল। আমি হ্যাবলার মতো দাঁড়িয়ে রইলাম। কি বললো এসব? স্ট্যাটাস নিয়ে কথা বলে ফেললো। শাওন আর তুষার আমার কাছে আসলো। কিরে, কি বললো? আমাকে আমার স্ট্যাটাস দেখিয়ে চলে গেল। তুই কিছু বলিস নাই? বুঝি না কিছু। মানুষ একটু পাওয়ার পেলে এত অহংকারী হয় কিভাবে? এরা সোজা হবে না। ধুর, বাদ দে, এখন ক্লাসে চল। হুম, চল। ক্লাসে চলে গেলাম, ক্লাস শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে খাওয়া দাওয়া করলাম, তারপর বিকালে বের হলাম। বন্ধু, এভাবে পড়াইতে পারবি না, আর স্পেশাল কিছু করতে হবে। কি করা যায়? আমি ওটাই ভাবতেছি, কি করা যায়, কি করা যায়। স্যার, প্রয়োজনের সময় কোনো বুদ্ধি মাথায় আসে না। আসবো করতে সারাক্ষণ তো শুধু নিফা নিফা করতে থাকিস। নিফা পানি নিফা পানি। দেখ, ওরে নিয়ে কিচ্ছু বলবি না, না হলে কিন্তু। কি করবি তুই? আরে থাম, কি শুরু করলি? ভাব কিভাবে পটানো যায়। এখন আর পারবো না ভাবতে। চল হাঁটি, যদি বুদ্ধি আসে। ওকে চল। তারপর পার্কে হাঁটতে শুরু করলাম। বাসায় রুমে শুয়ে শুয়ে ভাবছি কিভাবে কি করা যায়, ভেবে পাচ্ছি না। এমন সময় আম্মু আসলো। কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। আমি খেয়াল করছি গত 3-4 দিন ধরে তুই কি যেন ভাবছিস। সত্যি করে বলতো কি ভাবছিস? তেমন কিছু না, সামনে পরীক্ষা তো, সেটা নিয়েই চিন্তা করি। আচ্ছা, এখন চল খাবার খাইতে। হুম, চলো। পরদিন সকালে তাড়াতাড়ি ভার্সিটি চলে গেলাম। আজকেও প্রপোজ করব, দেখা যাক কি হয়। অপেক্ষা করতে লাগলাম, ওর গাড়ি আসলো। আজ একা এসেছে, সাথে বডিগার্ড নেই, তাহলে তো আরো ভালো সুযোগ। গেলাম ওর কাছে, ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কথা আছে তোমার সাথে। ওর নাম হলো সঞ্জিতা। কি বলবি বল? আমি ভিখারিদের সাথে কথা কম বলি। ভালোবাসি তোমাকে, সত্যি বলছি, খুব ভালোবাসি তোমাকে। পথ ছাড়বি নাকি থাপ্পড় দেব? তুমি আমার কথা তো বুঝতে চেষ্টা করো। না, তেজ দেখিয়ে চলে গেল, আজও হলো না। না, বুঝছি, স্পেশাল কিছু করতেই হবে। তুষার আর শাওন আসলো, কিভাবে ইমপ্রেস করা যায়? এভাবে তো হবে না। এক কাজ করি, ওরে গুন্ডা দিয়ে অ্যাটাক করাই, তারপর তুই কি ওরে নায়কের মতো বাজাবে। ব্যাস, গেলা পথে, মেয়ে যাবে পটে, প্রেম হয়ে যাবে শুরু। শালা, ওরে কি নিপা পাইছস? কেন? ওর আশেপাশে বডিগার্ড দেখলে গুন্ডারাও ওর কাছে চাইতো না। ও, তাও তো কথা। আজ আর ক্লাস করবো না, চল ঘুরে আসি। তোর আবার কি হলো?
ভালো লাগছে না, চল তো। ওকে। ক্লাস আর করলাম না, বের হয়ে গেলাম, ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। কেন রে, কি হয়েছে? এমনি ভালো লাগছিল না। বিকেলে পার্কে বসে আছি, শাওন আর তুষার আসলো। বন্ধু, একটা জবরদস্ত আইডিয়া পাইছি। কি সেটা আগে বল। তুই কয়েকদিন ওর সামনে যাবি না, এতে ওর তোর প্রতি কিউরিয়াসিটি জন্মাবে, তোকে নিয়ে ভাববে। তারপর একদিন ভার্সিটি গিয়ে ওকে দেখিয়ে দেখিয়ে মেয়েদের সাথে কথা বলবি, তখন দেখবি ও জ্বলবে। দেখবে আর জ্বলবে, লুচির মতো পড়বে। এমনও হতে পারে ওখানে তোর কানে গলায় মারতে পারে। কাজ হবে তো? হবে মানে 100% গ্যারান্টি। এক সপ্তাহ পর, এই এক সপ্তাহ বাসা থেকেও বের হই নাই। যাই হোক, সপ্তাহখানিক পর বাসা থেকে বের হলাম, ভার্সিটি গেলাম। চলে এসেছিস? নিপাও রেডি। তুই আর নিপা কথা বলতে থাকবি ওরে দেখিয়ে দেখিয়ে। কাজ হবে তো? আরে হবে হবে, নিশ্চিত থাক। না হইলে রে তোরে আমি। আগে কাজ কর ঠিক মতো। ওকে। সন্ধিতার জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষার পর সে আসলো, গাড়ি থেকে নামলো। আমিও পরিকল্পনা মতো নিপার সাথে কথা বলতে লাগলাম, আর ওর দিকেও নজর রাখতেছিলাম। না, উনি তাকাচ্ছেন না, কালো চশমা পরে আছে, বুঝতেছিও না যে তাকায় কিনা। দেখতে দেখতে ও আমার সামনে দিয়ে চলেও গেল। শাওন, কচু, মাইয়া না থাকলে আমার কি? তোর কি মানে? গ্যারান্টি দিছিলি কেন তাইলে? আমি বলছি মাইয়া জ্বলবে, এখন কিভাবে বলবো জ্বলছে কিনা? বেঁচে গেলি। ভার্সিটি ছুটির পর হাঁটছি হাঁটছি, হঠাৎ একটা শব্দ হলো। পিছনে ঘুরে দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। পাত্তা না দিয়ে হাঁটা ধরলাম, কিন্তু কি মনে করে যেন আবারও পেছনে ঘুরতেই দেখি সঞ্জিতার মাথা দেখা যাচ্ছে। আরো ভালো করে তাকিয়ে দেখি সঞ্জিতার গাড়ি। আমি আর স্থির থাকতে পারলাম না, দৌড়ে গেলাম গাড়ির কাছে। ইতিমধ্যে লোক জমে গেছে। আমি গিয়ে সঞ্জিতাকে বের করতে লাগলাম। কয়েকজন মিলে সাহায্য করলো বের করতে। তারপর ওরে নিয়ে হাসপাতালে চলে গেলাম। তেমন একটা চোট লাগেনি, শুধু মাথাতেই বেশি চোট লেগেছে, রক্ত বের হচ্ছিল। ডাক্তার ট্রিটমেন্ট করলো। ডাক্তার, কিছু হবে না তোর? না, চিন্তামুক্ত থাকুন, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। ও, ধন্যবাদ ডাক্তার। আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, ওর জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরতেই আমাকে দেখেই উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরো স্যামসাং মোবাইলের মতো হ্যাং হয়ে গেলাম। যেই মেয়ে আমাকে সহ্যই করতে পারে না, সেই মেয়েই আমাকে জড়িয়ে রেখেছে। আমার মনে হলো ওর মাথায় আঘাত পাওয়ায় কোনো সমস্যা হয়েছে। সঞ্জিতা, এই সঞ্জিতা, ছাড়ো আমাকে। না, ছাড়বো না। এবার নিশ্চিত এই মেয়ের মাথায় কিছু হয়েছে। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যাবে না অন্য কোনো মেয়ের কাছে। কোন মেয়ে? কিসের মেয়ে? ভালোবাসি, কাকে? ভালোবাসি তোমাকে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আমি তো এটাই চাইছিলাম। আমি তখন হাওয়ায় ভাসতেছিলাম। এত খুশি মনে হয় জীবনেও হই নাই। হয়ে থাকলেও কবে হইছি মনে নেই। সত্যি বলছো? হুম, সত্যি সত্যি, এই 3 সত্যি। এবার আমিও ওরে জড়িয়ে ধরলাম। হঠাৎ দুজনের করতালি শব্দে আমাদের ধ্যান ভাঙলো। তাকিয়ে দেখি শাওন আর তুষার। আমায় ছেড়ে দিলাম দুজন দুজনকে। বাহ বাহ। মানিয়েছি হ্যাপি। ভাবি একদম পারফেক্ট। তো ভাবি, আমাদের এই এতিম বন্ধুটাকে আপনাকে দিয়ে গেলাম, দেখে রাখিয়েন। এতিম মানে? এতিম মানে হলো আমরা দুজন ছাড়া ও এতিম। এখন থেকে তো আপনি সবসময় ওর সাথে থাকবেন, তাই ওই আর কি। দূর বেটা, কি বলিস? তোরা আছিস, তোরা থাকবি। ওকে, তোরা থাক, আমরা গেলাম। ওরা চলে গেল। তো মিস সঞ্জিতা, এতদিন আমার সাথে ওরকম করতেছিলেন কেন? আমার ইচ্ছা ছিল, আমি করছি, তোমাকে বলতে হবে নাকি? তুমিও তো অন্য মেয়ের সাথে। এক মিনিট এক মিনিট, তুমি তাকিয়েছিলা? তাকাবো না? আমার ভালোবাসার মানুষ অন্য মেয়ের সাথে কথা বলছে, আমার শরীরটা জ্বলে যাচ্ছিল। তার মানে এটাই যে এই অ্যাক্সিডেন্টটাও আমার জন্য হয়েছে? হুম, গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখেই মেজাজ আরো খারাপ হয়ে যায়। তারপর থাক, আর বলা লাগবো না। কিছুক্ষণ পর ডাক্তার আসলো, এসে সঞ্জিতাকে দেখলো। ওনাকে নিয়ে যেতে পারে। ওকে, ধন্যবাদ ডাক্তার। তারপর ওরে ওর বাড়ি পৌঁছে দিয়ে বাড়ি ফিরলাম। ভাবতেও ভালো লাগছে যে আমি সঞ্জিতাকে আপন করে পেয়ে গেছি। অবশেষে তাহলে পেলাম তাহাকে। খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। ভাই, আজ একটু নাচি। কি রে, তোরে যে খুব খুশি দেখাচ্ছে। হুম, একটু খুশি। কেন রে, কি হয়েছে? ও তুমি বুঝবা না। আমি বুঝবো, তুই বল কি হয়েছে। প্রেমে পড়েছিস নাকি? কই না তো। বুঝি, আমি সব বুঝি, আর বলতে হবে না। বুঝলে তো ভালোই, জিজ্ঞাসা করো কেন? চল খাইতে। যাও, আসছি। রাতে খেয়ে শুয়ে আছি, এমন সময় ফোনটা বেজে উঠলো।
অপরিচিত নাম্বার। ধরতে ধরতে প্রথমবার কেটে গেল, আবার কল আসলো, এবার ধরে ফেললাম। হ্যালো। হ্যালো। কণ্ঠ শুনে বুঝলাম এটা সঞ্জিতা। কে সঞ্জিতা? সেই যে গেলা, একটা ফোনও তো দিলে না। এই তোমার ভালোবাসা? আজব, এর সাথে ভালোবাসার কি মিল? আমার কাছে নাম্বার নেই, ফোন দিব কি করে? তোমার থেকে নিতেই তো ভুলে গেছিলাম। ভালো। তুমি আমার নাম্বার পাইলা কিভাবে? পেয়েছি যেভাবে পাওয়ার, বলতে হবে না। তো কি করো, খাইছো? খাইছি। ওষুধ খাইছো তো? গুড গার্ল। সো এবার ঘুমাও। না, তো কি করবা? প্রেম করবো সারা রাত। ওমা, বলো কি? সারা রাত কিভাবে সম্ভব? আমি জানি না, আজ সারা রাত তোমার সাথে ফোনে কথা বলবো, এটাই আমার শেষ কথা। আরে তুমি এমনিতে অসুস্থ, আরো বেশি অসুস্থ হয়ে যাবা তো। হলেই হবে, আমি যা বলছি তাই হবে। না, আমার হবে না। তাড়াতাড়ি সুস্থ হলে আমরা প্রতিদিন দেখা করতে পারবো, সেই দিকটা তো একটু ভাবো। ভাবতে পারবো না, আমি যা বলছি তাই হবে। ওকে, বলো কথা। শুরু হলো কথা বলা, 1 ঘন্টা শেষ, ওপাশ থেকে আওয়াজ আসছে না। সঞ্জি, ও সঞ্জি। না, আওয়াজ নাই। বুঝলাম উনি ঘুমিয়ে গেছে। যাক বাবা, বাঁচলাম। আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন ভার্সিটি চলে গেলাম। কি বন্ধু, গার্লফ্রেন্ড পেয়ে আমাদের ভুলে যেও না। বন্ধু, তোরা তো সব জানিস, তারপরেও আজাইরা। জানি, কিন্তু একজনের জন্য আরেকজনকে শাস্তি দেওয়াটা কি ঠিক হবে? হবে, সব ঠিক হবে। আমরাও মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না। তোর এখন তুইও শুরু করলি? এমন সময় একটা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ালো। বুঝলাম সঞ্জিতার গাড়ি। সঞ্জিতা গাড়ি থেকে নামলো, আমি এগিয়ে গেলাম। তুমি এখানে? তোমাকে দেখতে ইচ্ছে করতেছিল, তাই চলে আসলাম। তুমি তো অসুস্থ। ও কিছু না, চলো, আজ তুমি আর আমি ঘুরতে যাব। ক্লাস? একদিন ক্লাস না করলে কিছু হবে না। কিন্তু। কোনো কিন্তু নয়, চলো। আর কিছু বললাম না। শাওন আর তুষারকে বিদায় দিয়ে ওর সাথে ঘুরতে বের হলাম। কোথায় যাচ্ছি আমরা? জানি না, দুচোখ যেখানে যায় সেখানেই চলে যাব। ও আচ্ছা। ঘন্টাখানিক পর একটা খোলা জায়গায় এসে গাড়ি থামালো। নামলাম সেখানে। চারপাশে শুধু কাশফুল আর কাশফুল। জায়গাটা কেমন? বেশ সুন্দর তো। এখানে প্রেম করতে কাপড়রা আসে, তাই তোমাকে নিয়ে আসলাম। আমি সঞ্জিতার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। সঞ্জিতা এসে আমার হাত ধরলো। চলো হাঁটবো এখন। ওকে। সঞ্জিতা আর আমি হাঁটলাম। দুপুরে একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার খেলাম। তারপর ও এসে আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। বাসায় ঢুকতেই, মেয়েটা কে রে? কোন মেয়ে? মাত্র তোরে যে নামিয়ে দিয়ে গেল। আমার ফ্রেন্ড। ও আচ্ছা, যা ফ্রেশ হয়নি। ফ্রেশ হয়ে খাইতে আয়। খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি। ও ওকে। আমি রুমে চলে গেলাম, ফ্রেশ হলাম। সঞ্জিতারে কল দিলাম, ও কলটা রিসিভ করলো। বাসায় পৌঁছেছে? ওকে, এখন রাখি, টায়ার্ড লাগছে, একটু ঘুমাবো। ওকে। কথা বলা শেষে ঘুমিয়ে গেলাম। বিকালে, কোথায় গিয়েছিলি ঘুরতে? আর কিছু করিসনি তো? না রে, কিছু করি নাই, একটু সময় লাগবে। এত তাড়াতাড়ি কি এসব করা যায় নাকি? হুম, মাথায় রাখিস, শিক্ষামন্ত্রী মেয়ে কিন্তু। কিছুই হবে না, জনগণ আমার পাশে আছে। আহ, আছে কচুটা। তুই জিজ্ঞাসা করিয়াই দেখ, জনগণকে আমার পাশে আছেনি। ও ভাই এবং বোনেরা, আপনারা কি সুমনের পাশে আছেন? অপেক্ষা কর, উত্তর পাইয়া যাবি। সবাই উত্তর দিন কইলাম, না হলে আমার মান ইজ্জত থাকতো না। যা হোক, ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে সঞ্জিতাকে কল করলাম। কি এতক্ষণে মনে পড়লো? কাজ করতেছিলাম। আমাকে কাজ দেখাতে আসবে না। ওকে, খাইছো? না, তুমি? খাওনি কেন? শরীর খারাপ করবে তো। খাবো একটু পর। যাও খাও, তারপর ঘুমাও। ওকে। ফোনটা রেখে ঘুমালাম। এইভাবে যেতে যেতে 1.5 মাস কেটে গেল। এখন সঞ্জিত আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে ছাড়া কিছুই বোঝে না। একদিন বিকেলে, বন্ধু বল কিভাবে কি করা যায়। 1.5 মাস হয়ে গেল, কিছুই করতে পারলাম না। এক কাজ কর, কয়েকদিন ধরে অবহেলা কর, তারপর যখন ও জিজ্ঞাসা করবে এমন করছিস কেন, তখন চেয়ে বসবি। ভালো বুদ্ধি তো, এটাই করি, দেখা যাক হয় কিনা। আমি সঞ্জিতাকে অবহেলা করতে লাগলাম। দেখা করতে বললে করতাম না, ফোনও দিতাম না। ও দিত, আমি কেটে দিতাম, বা অল্প একটু কথা বলে রেখে দিতাম। একদিন ফোন দিল। সুমন, তুমি কোথায়? কেন, আছি কোথাও। দেখা করব, প্লিজ বাবু। কেন? প্লিজ, কেন জিজ্ঞেস করবা না। ওকে, লেকের কাছে আসো।
সঞ্জিতা আসলো। কি হয়েছে? তুমি আমার সাথে এরকম করছো কেন? কি করলাম? ফোন ধরতে চাও না, ধরলেও বিরক্তের সাথে কথা বলো। কেন এমন করছো? চুপ থাকবে না প্লিজ? আমি নিতে পারছি না। প্লিজ বলো কেন এমন করতেছো? আমার সমস্যা আছে, আর তোমার কাছে চাইলেই তো আর তুমি দিবা না। দিব। তোমার জন্য আমি সব করতে পারি। একবার বলে দেখো। না, এটা পারবা না। আগে বলি তো দেখো। আমার তোমাকে বিছানায় লাগবে। হোয়াট? বুঝছো? জানি এটা তুমি পারবা না, তাই তোমাকে দূরে দূরে রাখছি। ছি 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 সুমন, তুমি এতটা নিচু মাইন্ডের, এত খারাপ? এখানে খারাপের কিছু নাই। আমি চাই, খুঁজছি দিলে দিবা, না দিলে দূরে থাকো। সঞ্জিতা চুপ হয়ে গেল। কিছু বলবা নাকি চলে যাব? সঞ্জিতা আমার কাছে চলে আসলো, এসে আমার হাত ধরলো। কি হয়েছে তোমার? এমন কেন করতেছো? কিছুই করছি না আমি। সরো, যাব আমি। ওরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর চলে আসলাম সেখান থেকে। একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসাতে। ওদিকে সঞ্জিতা সুমনের কাছ থেকে এরকম আচরণ দেখে কেঁদেই ফেললো। সঞ্জিতা কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। গিয়ে রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। ওর আব্বু ওরে কাঁদতে দেখে অবাক হয়ে গেল। যে মেয়েকে কোনোদিন কাঁদতে দেয়নি, সে আমার মেয়ে কাঁদছে। উনি রুমের সামনে গিয়ে সঞ্জিতাকে ডাকতে লাগলেন। সঞ্জি, সঞ্জি, দরজা খোল। সঞ্জিতা ভেতর থেকে বলল, না, যাও তুমি এখন প্লিজ। কি হয়েছে বল আমাকে, কাঁদছিস কেন? কিছু হয়নি, তুমি যাও প্লিজ, আমাকে একা থাকতে দাও। অন্যদিকে আমি বাসায় গিয়ে রুমে শুয়ে আছি। ভাবছি কাজটা কি ঠিক করছি? হ্যাঁ, ঠিকই করেছি। ওদেরকে শিক্ষা না দিলে বুঝবে না কারো শ্লীলতাহানি করলে কি ধরনের সমস্যায় পড়তে হয়। আজ থেকে প্রায় 3 বছর আগে, তখন আমি অনার্স প্রথম ইয়ারে পড়ি। বাহিরে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি আপু হেঁটে যাচ্ছে, তার পেছনে কিছু লোকও হেঁটে যাচ্ছে। আমি সোজা আপুর কাছে চলে গেলাম। আপু, এরা কারা? এখন বাসায় চল, বাসায় গিয়ে বলবো। আমি একটা রিক্সা ডাক দিলাম। রিক্সা নিয়ে চলে গেলাম বাসাতে। বাসায় গিয়ে, ওরা কারা এবার বলো। সবুজ টি শার্ট পরা ছেলেটি হলো শিক্ষামন্ত্রীর ছেলে নাহিদ, আর সাথীর গুলো ওর চেলা। গত 1 সপ্তাহ ধরে আমাকে ডিস্টার্ব করছে, নিষেধও মানছে না। আমাকে আগে বললি না কেন? আমি জানি তুই ওদের সাথে ঝামেলা করে বসবি, তাই বলতে চাইনি, কিন্তু আজ মহান কাজ করছো। আব্বু আম্মুকে কিছু বলিস না। কাল থেকে আমি তোকে কলেজে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। আপু ঢাকা মেডিকেল কলেজে পড়তেছে। কথা মতো পরদিন সকালে আপুকে দিয়ে আসি কলেজে। তারপর ভার্সিটি যাই। ছুটির আগে কলেজে গিয়ে চলে যাই। গিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে, সাথে ওই ছেলেগুলো একটু দূর থেকে বাজে কমেন্ট করতেছে। আপু চল। এত দেরি করলি কেন? আর হবে না, কাল থেকে আরো আগে আসবো। আমি বুঝতে পারছি আপু অনেক ভয় পাচ্ছে ওদের, কিন্তু বলতে পারছে না। রিক্সা পাচ্ছিলাম না, তাই হাঁটতেছিলাম। ওরাও পেছন পেছন হাঁটা ধরে, বাজে কমেন্ট করতেছে। কমেন্টগুলো এমন যে, কি সুন্দরী, এটা বয়ফ্রেন্ড নাকি? আমরা থাকতে এটাকে কোথা থেকে নিয়ে আসলা? আরে সুন্দরী, ছায়া দেখো, আমরা ওর থেকে বেশি স্মার্ট। সুন্দরী, ছায়া দেখো, আমাদের সাথে গেলে বেশি আনন্দ পাবা, গ্রুপে হবে। এই সিঙ্গেলটাকে দিয়ে আর কি হবে? এবার আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম, ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। সমস্যা কি আপনাদের? ডিস্টার্ব করছেন কেন? তোকে জিজ্ঞেস করে করবোটা কি? হিরোগিরি অন্য কোথাও গিয়ে দেখাস। আমরা কে জানিস না? মন্ত্রীর লোক, আর এটা মন্ত্রীর ছেলে। মন্ত্রীর ছেলে এমন বাদাইমাদের সাথে ঘুরে? আগে জানতাম না তো। বাহ বাহ, এই আমাদের দেশের মন্ত্রীদের ছেলেদের অবস্থা। কি বললি তুই? ওরা আমার বন্ধু, ওদেরকে ভাটাইমা বলছিস? একের বারে এটাকে তুলে নিয়ে রেপ করে ফেলবো, তখন কি বাল ফেলাইতে পারবি দেখবো নে। চুপ শালা, আমার বোনকে নিয়ে একটাও বাজে কথা বলবি না, একেবারে পুঁতে ফেলবো এখানেই। এর মাঝে আপুও ডাকতে শুরু করলো। ও, এই মালটা তাহলে তোর বোন? তো শালা বাবু, তোমার বোনটা তো খাসা মাল। তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করি তো কি খেয়ে পয়দা করেছে। আমি দিলাম দুটো থাপ্পড়। তুই কি বললি? এটাই তোর প্রাপ্য। তোদের মতো কিছু ছেলের জন্য আজ ছেলেদের নামে এত বদনাম ছড়াচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় দিছিস? ওই, তোরা চাহিয়ে দেখিস। কিরে, ওরে ধর। তারপর যা হলো, মানে আমাকে ওরা সবগুলো মিলে মারলো। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। চোখ খুলে দেখি আব্বু আম্মু পাশে বসে আছে, আর আপু কাঁদছে। কি দরকার ছিল
ওদের সাথে লাগার? কি করব তাহলে? ওদের বাপ মন্ত্রী, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। এটাই এখন দেশের নিয়ম। আর আমরা সাধারণ জনগণ শুধু চাহিয়া দেখিব। না, তা হবে না। কিচ্ছু হবে না। আমি পুলিশের কাছে গিয়েছি, তারা আমাদের কমপ্লেন নেয়নি। এমনকি আমি মন্ত্রী সাহেবের কাছেও গিয়েছিলাম, উনি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। 2 দিন হাসপাতালে থাকতে হয়েছে। বাসায় গেলাম, তার কিছুদিন পরে আব্বু আপুকে বিয়ে দিয়ে দেয়। অথচ আপুর ইচ্ছা ছিল ডাক্তার হয়ে দেশের সেবা করবে। তার সব স্বপ্ন মাটি চাপা দিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে হয়েছিল। আমি কিছু করতে পারিনি। সেই থেকে আমার একটা জেদ ছিল তার জন্য। আমার বোনের এমন হলো, তার প্রতি আমি করেই ছাড়বো। তারপরেই ওর পরিবার সম্বন্ধে খোঁজ খবর নিই। জানতে পারি সঞ্জিতা ওর ছোট বোন, কিন্তু বিদেশে থাকে। অপেক্ষা করতেছিলাম কবে দেশে ফিরবে। ও হবে আমার প্রতিশোধের হাতিয়ার। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি সঞ্জিতার ফোন। কলটা রিসিভ করলাম। কল দিছো কেন? আমি রাজি। রাজি মানে কিসে রাজি? তুমি যা চাও আমি তা দিব। সত্যি? দিব। তবু আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। ওকে বাবু, যাবো না। তো কাল সকালে লেকের পাড়ে এসো। ওকে, আই লাভ ইউ লট। আই লাভ ইউ টু। যাক বাবা, রাজি হলো। এবার খেলা জমবে। নেতারা তো অন্যদের মেয়ে ধর্ষণ করলে কোনো বিচার হয় না দেশে। এবার আমি মন্ত্রীর মেয়ের ইচ্ছাতে করতে যাচ্ছি। এবার বুঝবে কত ধানে কত চাল। যাই হোক, পরদিন সকালে আমি লেকের পাড়ে বসে আছি। কিছুক্ষণ পর সঞ্জিতা আসলো। কেমন আছো? ভালো নেই। সব পাওয়ার পর ভালো হয়ে যাব এমনিতেই। দিব তো। চলো। চলে গেলাম একটা হোটেলে। রুম ভাড়া নিলাম। রুমে চলে গেলাম। আসলেই তুমি আমাকে। তোমার ইচ্ছে নেই? তাহলে বলতে পারো কিছু করব না। না, কিছু না। তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলেই চলবে। আমার ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস নেই? ছে। তো এত দ্বিধা কিসের? দ্বিধা থাকলে যেতে পারো। না, ঠিক আছে, তুমি শুরু করতে পারো। সঞ্জিতা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। সুমন, হুম। সব যেহেতু হয়েই গেছে সেহেতু আমরা বিয়ে করে ফেলি। না, এখন না। আমি পড়াশোনা শেষ করে নেই, চাকরি পাই। ওকে, চাকরি পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা বিয়ে করে ফেলবো। ওকে বাবা, ওকে করব। সেদিনের মতো শেষ হলো। আমার আমি পেয়ে গেছি। এখন আরো কয়েকবার পেতে হবে। আরো 1 মাস কেটে গেল। এই 1 মাসে আরো 3 বার আমরা মিলনে আবদ্ধ হয়েছি। কিছুদিন পর আমার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষ। রেজাল্ট বের হলো। রেজাল্ট ভালোই হলো। চাকরির জন্য ঘুরছি। একদিন। আমি আব্বুকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিব কি? না, লাগবে না। আমি কারো দয়া নিতে চাই না। দয়া কেন বলছো? উনি তো তোমার শ্বশুর হবে। যাই হোক, আমার লাগবে না। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলো? আমি তুমি কি? আমি প্রেগনেন্ট। হোয়াট? বেশ কয়েকদিন ধরে বমি হচ্ছিল আর পেটটাও কেমন যেন করতেছিল। তাই আজকে ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর চেক আপ করে বলল আমি প্রেগনেন্ট। তোমার মাথা ঠিক আছে তো? কি করলাম? ডাক্তার বলল তুমি প্রেগনেন্ট, আর তুমি বিশ্বাস করে ফেললা? তো চলো আমার সাথে, চেক আপ করে আসি। একবার করলাম তো। তবু চলো। ওরে নিয়ে হাসপাতালে গেলাম। চেক আপ করালাম। ডাক্তার বলল আসলেই ও প্রেগনেন্ট। হাসপাতাল থেকে বের হয়ে তুমি এখন বাসায় যাও, আমি দেখছি কি করা যায়। ওকে। ও বাসায় চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাইলাম, খাইয়া শুইলাম। ও হ্যাঁ, আপনারা ভাবছেন আমি এত চিন্তা মুক্ত কিভাবে? আমার চিন্তারও কোনো কারণ নাই। আমি তো এটাই চেয়েছিলাম, সঞ্জিতাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়ে আমার বোনের সাথে ঘটা ঘটনার প্রতিশোধ নিব। এসে গেছে প্রতিশোধের সময়। এমন সময় ফোনটা বেজে উঠল। সঞ্জিতার ফোন। হ্যালো। বাসায় গেছো? খেয়ে শুইলাম। এখন আমি কি করব? কি করবা মানে? আম্মু বুঝে গেছে যে আমি প্রেগনেন্ট। কিভাবে জানলো? জানি না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমরা বিয়ে করে ফেললেই তো হয়। চলো না বিয়ে করে ফেলি। কি বলছো? পাগল হয়েছো? কেন? আমার কোনো চাকরি নেই, কিছু নেই। এখন বিয়ে করা অসম্ভব। সে পরে দেখা যাবে। চলো না বিয়ে করে ফেলি। আমি পারবো না। আমি ভেবে বলবো কি করব। রাখি এখন। ফোন কেটে দিলাম। যাক বাবা, কাজ শুরু হয়ে গেছে। মন্ত্রী মশাই অনেক খেলছেন অন্যের মেয়েদের নিয়ে ছিনিমিনি। এখন বুঝবেন নিজের মেয়ের সাথে এমন হইলে কেমন লাগে। নিশ্চিন্তে ঘুমালাম। বিকালে। এই সুমন, ওঠ। কি? কে?
আরে আমি, আপু। কি আপু? চোখ খুলে তাকিয়ে দেখি আপু। আপু তুই? আমি আপুকে জড়িয়ে ধরলাম। আরে পাগল, করছিস কি? কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। তুই আসবি আমাকে কেউ বললো না? আজ আব্বুর আম্মুর একদিন, না হলে আমার একদিন। আরে উত্তেজিত হইস না, আমি কাউকে বলি নাই। তোকে সারপ্রাইজ দিব বলে চলে আসলাম। ওকে, আমার মামাটা কোথায়? আব্বুর কাছে। ভালো কথা, দোলা হয়ে আসে নাই? না রে, ওর কিছু কাজ আছে, এগুলো শেষ করে তারপর এসে আমাদের নিয়ে যাবে। ওকে, তাহলে অনেকদিন থাকা হচ্ছে। তারপর আপুর সাথে কিছুক্ষণ বকবক করলাম। দিনটা খুব ভালো কাটলো। পরদিন আপুকে নিয়ে বের হলাম কিছু মার্কেটিং করব বলে। যা হোক, কেনাকাটা করছি, এমন সময় কেউ আমার হাত টেনে ধরলো। পিছন ঘুরে দেখি সঞ্জিতা। তোমার ফোন বন্ধ কেন? পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই। মনে পড়লো কালকে দুপুরে কথা বলার পরে আর ফোনই তো হাতে নেই নাই। আসলে আপুকে পেয়ে এত খুশি হয়েছি যে সবকিছু ভুলেই গেছিলাম। চার্জ নেই মনে হয়। এমন সময় আপু বলল, কে নেই? ক্লাস ফ্রেন্ড। ও, কেমন আছেন আপু? ভালো। তুমি কেমন আছো? চলছে কোনো রকম। আচ্ছা আপু, তুই একটু দেখ, আমি ওর সাথে কথা বলে আসছি। ওকে, জলদি আসিস। আপু চলে গেল। আমি ওরে নিয়ে একটু বাহিরে আড়ালে চলে গেলাম। কি হয়েছে এবার বলো। আম্মু আমাকে সন্দেহ করতেছে। চলো না বিয়ে করে ফেলি। একবার বলছি না সম্ভব না। তো কি করবা বলো? তুমি অ্যাবর্শন করিয়ে নাও। কি বললো তুমি? আমি বাচ্চা নষ্ট করব? করবা, সমস্যা কিসের? এসব কি বলছো সুমন? আমাদের সন্তান, আমরা থাকতে কেন নষ্ট করব? ওটা তোমার সন্তান, আমার নয়। মানে? মানে তুমি কার সাথে না কার সাথে কি করছো এমন হয়ে গেছে, এখন আমাকে ফাঁসাইতে যাচ্ছ। সঞ্জিত আমাকে থাপ্পড় দিল। ছি সুমন, তুমি এটা বলতে পারলা? ঠিকই তো বলেছি। আর হ্যাঁ, এরপর থেকে এই মুখ আর আমাকে দেখাবে না। গুড বাই। সেখান থেকে আমি চলে আসলাম। আপুকে নিয়ে সোজা বাসায় চলে গেলাম। অন্যদিকে সঞ্জিতা কাঁদতে কাঁদতে বাসায় গেল। গিয়ে ড্রয়িং রুমে বসে কাঁদতেছে। ওর আব্বু আম্মু দেখে, কি রে মা, কাঁদছিস কেন? কি হলো বলবি তো? কি হয়েছে বল মা প্লিজ, তোর কান্না যে আমার সহ্য হয় না, প্লিজ বল। আম্মু, আব্বু, কি হয়েছে বল আমাকে, কে কি বলছে? আমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। ও বাচ্চাই এখন আমার পেটে, কিন্তু ও মেনে নিচ্ছে না। ওর আব্বু কপাল হাত দিয়ে বসে পড়লো। কি করবে ভেবে পাচ্ছে না। ওর আম্মু সঞ্জিতাকে সামলাইতে ব্যস্ত। অন্যদিকে আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর ছোট ভাগ্নের সাথে দুষ্টামি শুরু করলাম। পরদিন আমার চাকরির ইন্টারভিউ ছিল, তাই সকাল সকাল উঠে চলে গেলাম ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিলাম ভালোই, মনে হয় চাকরি হয়ে যাবে। রিক্সা নিয়ে বাড়ি ফিরলাম, অবাক হয়ে গেলাম। বাড়ির সামনে গাড়িতে ভর্তি, সেখানে পুলিশের গাড়িও রয়েছে। এত গাড়ি কেন? মাথায় কিছু ঢুকলো না। আমি বাসায় ঢুকে গেলাম। দরজার সামনেও পুলিশ আর কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি ভিড় ঠেলে ভিতরে গেলাম। গিয়ে তো অবাক হয়ে গেলাম। সঞ্জিতার আব্বু আর আম্মু ড্রয়িং রুমে বসে আছে। আব্বু আম্মুর সাথে কথা বলছে। এ কি, আপনারা এখানে? তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। কি দরকার এখানে এসেছেন সেটা বলুন। তোমার আর আমার মেয়ের বিয়ের কথা বলতে। আমার আর আপনার মেয়ের বিয়ে মানে? বুঝলাম না। দেখো বাবা, যা হবার তা হয়ে গেছে। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এখন বিয়ে করে নাও। আমি আপনার মেয়েকে ভালোবাসি না এবং বিয়েও করব না। আপনি আসতে পারেন। ভালোভাবে কথা বলছি, কথা কানে জানা। তুমি জানো আমি কে? সেটা কি আমার থেকে ভালো কেউ জানে নাকি? গত 3 বছর আপনারা রিসার্চ করেছি, সেগুলো যদি ফাঁস করি তাহলে আপনার আর মন্ত্রীগিরি থাকবে না। বাবা প্লিজ এমন করো না। এখানে আমার মেয়ে, আমাদের পুরো পরিবারের মান ইজ্জত মিশে আছে। বিয়ে করতে রাজি হয়ে যাও। সরি আন্টি, সম্ভব না। আপনার ছেলে কিন্তু বেশি কথা বলতেছে। এই সুমন, থাম বাবা। না, থামবো না। ওনাদেরকে যেতে বলো, আমার গা জ্বলে যাচ্ছে। উনি দোষ করেছে, আমার মেয়ে তো কিছু করেনি। আমার মেয়েকে কেন শাস্তি দিচ্ছ? আপনার মেয়েও করেছে, বাবা মন্ত্রী বলে। সেটা ক্ষমতা দেখিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করে। আর আপনার বড় ছেলে তো আমার বোনের জীবনটাই নষ্ট করে দিচ্ছে। কি করেছে আমার ছেলে? সারা শহরে সন্ত্রাসী ছড়িয়ে দিচ্ছে। আজ থেকে 3 বছর আগে আমার বোনের পেছনে লেগেছিল, যার ফলে আব্বু আপুকে বিয়ে দিয়ে দেয়। আপুর ডাক্তার হবার স্বপ্নটা পূরণ হয় নাই। কেউ কিছু বলছে না। আপনারা এখন আসতে পারেন। যদি না যান তাহলে আমি এখন মিডিয়াতে কল করে সব জানিয়ে দিব যে শিক্ষামন্ত্রীর মেয়ে অবৈধ প্রেমে প্রেগনেন্ট। তুই কিন্তু আমি বললাম,
বেশি কথা বলবেন না, না হলে পাবলিক করে দিব। আমি তোকে দেখে নিব। এই বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি সোফায় বসে পড়লাম। সব শান্ত, সবাই চলে গেছে। এসবের মানে কি সুমন? কিসের? তুই ওনার মেয়ের সাথে? ঠিকই আছে, আমার বোনের জীবন নষ্ট করেছে, আমিও করে নিলাম। কাজটা ঠিক করেছিস? ঠিকই আছে, আমিও বুঝিয়েছিলাম, বুঝে নাই। কিন্তু মেয়েটা কি দোষ করেছে? সব দোষ ওর বাবা আর ভাইয়ের। অনেক খেলেছে সাধারণ জনগণের সাথে, এবার বুঝবে নিজের গায়ে লাগলে কেমন লাগে। দেখ বাবা, আমি বলি কি, তুই মেয়েটাকে বিয়ে করে ফেল। যাই হোক, মেয়েটার পেটে তো তোরই বাচ্চা, আমাদের বংশধর। না আব্বু, আমাকে কেউ বোঝাইতে আসিও না। আমি উঠে রুমে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে শুইলাম। এখন শান্তি লাগছে। 3 বছর আগের প্রতিশোধ নিতে পেরেছি। অনেক অন্যের মেয়ের জীবন নষ্ট করেছে, অন্যের জীবন নিয়ে খেলেছে। এখন বুঝবে ঠেলা, কত ধানে কত চাল, হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু কেন জানি না, সঞ্জিতার জন্য কষ্ট হচ্ছে। কেমন জানি টান অনুভব করছি। বিকালে ভাই, কি করছিস? এই তো ফেসবুক চালাচ্ছি। তোর সাথে আমার কথা আছে। বলে ফেল। জরুরি কথা, এদিকে মনোযোগ দে। বল। তুই সঞ্জিতাকে ভালোবাসিস? কি হলো, বাসিস? না তো। মিথ্যে কেন বলছিস? আর তুই এসব নিয়ে লাগছিস কেন? আমি যা বলেছি তার উত্তর দে। জানি না ভালোবাসি কিনা, কিন্তু টান অনুভব করি। তার মানে ভালোবাসিস? শোন, একটা কথা বলি, ওরে বিয়ে করে নে। তুইও শুরু করলি? করলাম। ওর ভাই আর বাপের জন্য সঞ্জিতাকে কেন কষ্ট দিচ্ছিস? ও তো কোনো দোষ করে নাই। আর সব থেকে বড় কথা হলো, ওর পেটে তোর বাচ্চা। সম্ভব না, আমি ভুলিনি 3 বছর আগের কথা। ওরা কিভাবে তোর স্বপ্নটা নষ্ট করেছিল, শুধু ক্ষমতার বড়াই দেখিয়ে। এখন বুঝুক। তুই আমার কথা শুনবি না? না, শুনবো না। যা, তোর সাথে কোনো কথা নাই। আরে তুই। আপু চলে গেল রুম থেকে। বুঝতেছি না, আমার আব্বু আম্মু আমার আপু আমার সাথে না থেকে ওনারা মন্ত্রীর মেয়ের জন্য আমার সুপারিশ করছে। দেখ, ভালো লাগে না। বাসা থেকে বেরিয়ে গেলাম, দোকানে বসে চা খাচ্ছি। শাওন আর তুষার এসে জয়েন করলো। কিরে, শুনলাম মন্ত্রী সাহেব তোদের বাসায় এসেছিল। না এসে যাবে কোথায়? জবরদস্ত হয়েছে, আমাদের সব কাজ শেষ, এখন শুধু ব্লাস্ট হওয়ার সময়। ওর মন্ত্রীগিরি ছুটাবো। শালা দুর্নীতিবাদ চোর, জনগণের টাকা মাইরা বড়লোক হইছে। এবার বুঝবে জনগণ কি জিনিস। ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম, খেয়ে দিয়ে শুইতে গেলাম। একটা জিনিস খেয়াল করলাম, বাসায় কেউ আমার সাথে কথা বলে না। কি হলো বুঝতেছি না, ওনারা এমন করতেছে কেন? পরদিন রাস্তায় হাঁটছি, এমন সময় একটা গাড়ি আমার কাছে এসে থামলো। আমিও দাঁড়িয়ে গেলাম। সঞ্জিতা গাড়ি থেকে নামলো, নেমে এসে আমার হাত ধরে নিয়ে গাড়িতে উঠালো। তারপর গাড়ি নিয়ে চলে গেল একটা নির্জন জায়গায়। তারপর, এখানে এনেছো কেন? কি পেয়েছো? খেলার পুতুল? মানে? আব্বুর ভাইয়ের পাপের জন্য তুমি আমার সাথে এমন করলে কেন? আমি কি দোষ করেছি? তোমার দোষ নেই, সব দোষ তোমার ভাই আর বাবার। তো আমার সাথে এমন করছো কেন? তোমার ভাই আমার বোনের সাথে করেছে, আমি তোমার সাথে তার সমান সমান করলাম। কই, ভাইয়া কি তোমার বোনকে প্রেগনেন্ট করছিল নাকি ধর্ষণ? আমি থাপ্পড় দিলাম সঞ্জিতাকে। চুপ, একদম চুপ। আমার বোনকে নিয়ে খারাপ কথা বলবি না, একদম খুন করে ফেলবো। মারো, আরো মারো। আমি তো খেলার পুতুল, তাই তুমি আমাকে ব্যবহার করলে। কিন্তু আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। আমি বাসি না, বাই, ভালো থেকো। আমি হাঁটা ধরলাম, চলে আসলাম সেখান থেকে। কেমন যেন লাগতেছিল, মন বলছে যাইস না সুমন, যাইস না। কেন এমন হচ্ছে বুঝতেছি না। আমি তোরে ভালোবাসি না, তবুও এমন লাগছে কেন? যাই হোক, বাসায় ফিরলাম। বাসায় ফিরে শুয়ে আছি, এমন সময় মেইল আসলো। মেইলটা ওপেন করে দেখি, গতকাল যে ইন্টারভিউ দিয়েছিলাম, চাকরিটা হয়ে গেছে। খুশির উপর আরেকটু খুশি। চলে গেলাম ড্রয়িং রুমে, সবাইকে বললাম, কিন্তু কেউ কোনো সারা শব্দ করলো না। হচ্ছেটা কি? কেউ কোনো কথা বলছো না কেন? কেউ কিছু না বলে সবার মতো চলে গেল। আমি রুমে চলে আসলাম। এমন করছে কেন বুঝতেছি না। মনে হচ্ছে আমি অনেক বড় কোনো ভুল করে ফেলছি, যার কারণে কথা বলে না। যা হোক, সেদিনের মতো খাইয়া ঘুমাইলাম। সঞ্জিতা, তোমার কিছু হতে পারে না, আমি তোমার কিছু হতে দিব না, তুই শুধু আমার। সঞ্জিতা আমাকে পাবে না, তাই আত্মহত্যা করেছে, বিষ খেয়েছে, এখন ইমার্জেন্সিতে আছে। সঞ্জিতা, চোখ খুলো প্লিজ। এই দেখো, আমি চলে এসেছি, তোমাকে নিয়ে যাব। না, চোখ খুলছে না। আমার 2 চোখ পেয়ে অযথারে পানি ধরছে। কেন ওর সাথে এমন করতে গিয়েছিলাম? আপন করে নিলেই তো পারতাম। এখন নিজের দোষে সঞ্জিতাকে হারাতে যাচ্ছি।
সব দোষ আমার। হে আল্লাহ, আমার সঞ্জিতা যদি বেঁচে না থাকে তাহলে আমি বাঁচবো কিভাবে? আল্লাহ, তুমি আমার সঞ্জিতাকে ফিরিয়ে দাও। আমি মসজিদে চলে গেলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। সঞ্জিতাকে ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। আবার ফিরে আসলাম হাসপাতালে। কেবিনের সামনে যেতেই ডাক্তার সাহেব বের হলো। ডাক্তার সাহেব, কি অবস্থা আমার সঞ্জীব? ফিস নো মোর। আমি স্তব্ধ হয়ে গেলাম। না ডাক্তার, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতে আমার সঞ্জিতার কিছু হতে পারে না। আপনি আবার চিকিৎসা করুন। দেখুন, পাগলামি করবেন না। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, কেঁদে কি লাভ? নিজেকে সত্য করুন। না ডাক্তার, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতে আমার সঞ্জিতার কিছু হতে পারে না। আপনি ওর আবার চিকিৎসা করুন। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। আপু তুই? সঞ্জিতা কোথায়? সঞ্জিতা কোথায় মানে? আপু, সঞ্জিতা মারা গেছে। আমি এখন থাকবো কি করে? ওই পাগল, সঞ্জিতার কিছুই হয় নাই। তুই স্বপ্ন দেখেছিস। কি স্বপ্ন? হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখলাম আমি আমার রুমে। একটু শান্তি পেলাম। আমার তো জান বেরিয়ে যাচ্ছিল। তো ভাইজান, ঘটনা ক্লিয়ার। কি? আপনি সঞ্জিতাকে ভালোবাসেন, সঞ্জিতারে ছাড়া কিছুই ভাবতে পারেন না। কই না তো। দেখ ভাই, এসব বাদ দে। ওর বাবার ভাইকে শাস্তি দিস, তবে ওকে কিছু করিস না। ওকে বিয়ে করে নে। বিয়ে করব? করবি। তোর বাচ্চার জন্য হলেও করবি। আমি ভেবে দেখবো। ওকে, ফ্রেশ হয়ে খাইতে আয়। তুই যে, আমি আসছি। আপু চলে গেল। এখন আমি কি করব? সঞ্জিতাকে বিয়ে করব নাকি করব না, কিচ্ছু ঢুকছে না মাথায়। আমি তো সঞ্জিতাকে ভালোবাসতে চাই নাই, কিভাবে কি হয়ে গেল? আজব মন, এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। কি যে করি। যা হোক, ফ্রেশ হলাম, খাইলাম, তারপর দিলাম সঞ্জিতাকে ফোন। হ্যালো। কালকের মতো ওই জায়গাটাতে আসতে পারবা? কেন? আমাকে আবার কাঁদতে দেখতে চাও? না, তুমি আসো। না, যাব না আমি। তোমারে আমার দরকার নেই। যদি ভালোবেসে থাকো তাহলে আসবা, না হলে ভেবে নিব কোনোদিন ভালোই বাসনি তুমি আমাকে। এই বলে ফোনটা রেখে দিলাম। বিকেলে জায়গা মতো গিয়ে অপেক্ষা করতে লাগলাম। সঞ্জিতার কোনো খবর নেই। চিন্তায় পড়ে গেলাম, তাহলে কেউ আসবে না? আমার মন বলছে আসবে, কিন্তু স্থির হতে পারছি না। কিছুক্ষণ পর সঞ্জিতা আসলো। আমি আর সঞ্জিতা এখন মুখোমুখি দাঁড়িয়ে। কেন রেখেছো? কথা আছে, তুমি তো জানো না কোনো কিছুই। কিছু জানার দরকার নেই আমার। ভালোবাসি, আমিও ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। এত কিছু করেছো যে আমি আর তোমাকে মেনে নিতে পারবো না। সরি, আমার সন্তান নিয়ে আমি থাকতে পারবো। সঞ্জিতা শুনো, শুরু থেকে শেষ সব খুলে বললাম। এবার যদি মনে হয় আমি ভুল কিছু করেছি তাহলে আমার কিছু বলার নেই। আমি চলে গেলাম, হাতটা ধরলাম। হঠাৎ ও হাত ধরলো আমার। পেছন করে দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে। আমি সঞ্জিতাকে জড়িয়ে ধরলাম, ও আমাকে জড়িয়ে ধরলো। আর কোনোদিন ছিঁড়ে যাবে না তো? না, যাব না। কথা দাও, কষ্ট দিবে না। এই কথা দিলাম কোনোদিন তোমাকে কষ্ট দিব না, শুধু ভালোবাসবো। ভরে থাকে যেন। থাকবে। এখন চলো। কোথায়? কাজী অফিসে বিয়ে করব আজকে আমরা। চলো। তারপর গাড়ি নিয়ে কাজী অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি শাওন আর তুষার দাঁড়িয়ে রয়েছে। সব রেডি তো? সব রেডি, তোরা ভিতরে চল। চলো সঞ্চিতা, ভিতরে গিয়ে বিয়ে করে ফেললাম আলহামদুলিল্লাহ। তারপর ওরে নিয়ে আমার বাসায় চলে গেলাম। কলিং বেল চাপতে আম্মু দরজা খুলে দিল। ভিতরে ঢুকলাম। কি যেন বলছিলা? আমি সঞ্জিতাকে বিয়ে করে নিতাম। নাও, সঞ্জিতা হ্যাপি। সঞ্জিতা ভিতরে ঢুকলো, আম্মুকে সালাম করলো। আমরা এখন বিবাহিত, আজকে আমরা বিয়ে করেছি। এবার তোমাদের বৌমাকে আপন করে নাও। এর মধ্যেই আপু রুম থেকে বেরিয়ে আসলো। আরে সঞ্জিতা যে! সঞ্জিতা আপুকেও সালাম করতে গেল, কিন্তু আপু করতে দিল না, জড়িয়ে ধরলো। কি আম্মু, তোমার বৌমাটাকে কেমন লাগে? আমি সব খাইছি। এই বান্দরটাই এত সুন্দর একটা মেয়ে পাইলো কেমনে? আম্মু বেশি হয়ে যাচ্ছে। চুপ, যা ঘরে যা, আমাদের বৌমার সাথে কথা বলতে দে। বলো, যত ইচ্ছা বলো। আমি চললাম। আমি রুমে চলে আসলাম, ফ্রেশ হলাম, শুয়ে আছি। একটু পর আম্মু আসলো। তুমি এখন এখানে? কি হয়েছে? না মানে, বৌমার সাথে কথা বলার জন্য আমাকে ভাগাইয়া দিলা, এখন কথা না বইলা এখানে চলে আসলা। তোর সুবুদ্ধির জন্য তোর প্রশংসা করতে আসলাম। কিসের সুবুদ্ধি? মেয়েটা ভারী মিষ্টি, সুন্দর। আরো বলো। বলবই তো। যাই হোক, মেয়েটাকে দেখে বুঝেছি মেয়েটা অনেক ভদ্র, সুশীল। হয়েছে তো, আর বইলো না। তোর হিংসা হয়? না, যাও তুমি। খাইতে আয়। আসছি, যাও। জলদি আয়।
আম্মু চলে গেল, মেজাজটা খারাপ হয়ে গেল। এখন 1 ঘন্টা হলো না বাসায় এসেছে, এখনই আম্মু আপুর মন জয় করে ফেলছে। আল্লাহ জানে কপালে কি আছে। যাই হোক, গেলাম খাইতে, খাওয়া দাওয়া করলাম। গিয়ে দেখি আম্মু সঞ্জিতাকে খাইয়ে দিতেছে। শরীরটা জ্বলে যাচ্ছে। আমাকে শেষ কবে খাইয়ে দিছে আমারও মনে নাই। খাইলাম কোনো রকমে। রুমে গেলাম, গিয়ে শুইতেই সাউন্ড কল দিল, রিসিভ করলাম। কাজ হয়ে গেছে। তুষার কই? আচ্ছা, আমার কাছে আসুন। বল। মন্ত্রী আর মন্ত্রীর ছেলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেছে। এবার গেল তার মন্ত্রিত্ব। ধন্যবাদ দোস্ত, তোরা না থাকলে এসব করা যেত না। দেখ, কিসের ধন্যবাদ? এটা আমাদের কর্তব্য। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এগুলো আমাদের দায়িত্ব। ওকে, মনে হয় সঞ্জিতা আসছে, কাল কথা হবে, এখন রাখি। ওকে। ফোন রাখলাম। সঞ্জিতা রুমে আসলো। এসেছো তুমি তাহলে? আমি তো ভাবছিলাম আজ আর তোমাকে কাছেই পাবো না। যেভাবে আমার বোন আর মাকে মায়াজালে বেঁধে ফেললা। একদম বাজে কথা বলবা না, আমি এখন ঘুমাবো। তাহলে আদর? চুপ, কোনো আদর টাদর হবে না। বাই দ্য ওয়ে, তোমার রুমটা তো অনেক সুন্দর। ধন্যবাদ ম্যাডাম। হইছে, ভাব নিতে হবে না, আমি জানি এসব আম্মু আর আপুর কাজ। জানলে জিজ্ঞাসা করার কি দরকার ছিল? মজা নিলাম। ওরে আমার মজারে, খারাপ দেখাচ্ছি মজা। আমি উঠে গিয়ে সঞ্জিতাকে কোলে তুলে নিলাম। এ কি করছো? পড়ে যাবো তো। ওরে খাটে নিয়ে আসলাম। বাকিটা জানি না। পরদিন সকালে ঘুমটা ভাঙলো ফোনের শব্দে। তুষার ফোন দিয়েছে। হ্যাঁ বল, এত সকালে ফোন দিলি কেন? খবর জানোস না? কিসের? তোর শ্বশুর সমুদ্রে অ্যারেস্ট করছে পুলিশ। কস কি? হ্যাঁ। বাহ বাহ, ভালো কাজ করছিস তোরা। এখন বুঝবে জনগণের টাকা খাওয়ার ফল। ওকে, এখন রাখি। দিসত ঘুমটা নষ্ট করে ফোন কাটলাম। নজর পড়লো সঞ্জিতার উপর। কত মায়াবী একটা মুখ। ওর মুখের দিকে তাকালেই আমি ওর মায়াতে ডুবে যাই। তবুও কত কষ্ট দিয়েছি ওরে। এখন যদি শুনে ওর আব্বু জেলে, কি যে করবে কে জানে। ভাবতে ভাবতে ওর কপালে একটা চুম্বন এঁকে দিলাম। ভালোবাসার পরশ। সাথে সাথে ও চোখ খুলে ফেললো। যখন তখন এসব করতে লজ্জা লাগে না? নিজের বউকে করছি, লজ্জা কিসের? এখন বউ বউ বলতেছো, দুদিন আগেও তো আমাকে ইগনোর করতা। সে তো তোমার আব্বুর জন্য। এখন সব ঠিক হয়ে গেছে। এখন শুধু আদর হবে, আদর। এই বলে ওর কাছে টেনে নিলাম। এভাবে কয়েক মাস চলে গেল। আমি চাকরি পেয়েছি, চাকরি করছি। ইতিমধ্যে আমাদের ছেলে সন্তান হয়েছে। সঞ্জিতার ভাই ও আব্বু জেল থেকে ছাড়া পেয়েছে। যতই হোক, সরকারি দলের বলে কথা। 7 খুন মাপ। একদিন অফিস থেকে বাসায় ফিরলাম। ফিরেই আমি অবাক হয়ে গেলাম, কারণ আম্মুকে দেখলাম কাঁদতেছে। আমি আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, ও আম্মু, কি হয়েছে তোমার? আম্মু কেঁদেই যাচ্ছে। কাঁদছো কেন বলো প্লিজ। বলো কি হয়েছে? সঞ্জিতা কোথায়? উত্তর নেই। সঞ্জিতা, সঞ্জিতা, কোনো শব্দ নেই। ওরে ডাকিস না, ওর আব্বু আর ভাই এসেছিল। কি বলছে? আমাকে শাসিয়েছে। মানে তুমি এই জন্য কাঁদতেছো? ওরা নাকি তোকে মেরে ফেলবে। এতক্ষণে বুঝলাম কি জন্য কেঁদেছে। ওনারা এসে আম্মুকে হুমকি দিছে আমাকে মেরে ফেলবে, আর সাথে সঞ্জিতাকেও নিয়ে গেছে। তুমি কিছু বলনি? ওরা আমাকে শাসিয়ে চলে গেল। আচ্ছা তুমি চিন্তা করো না, ওরা আমার কিছুই করতে পারবে না। তুই বাবা প্লিজ ওদের সাথে কোনো ঝগড়াঝাটি করিস না। তুমি চিন্তা করো না, আর যেন আমি কাঁদতে না দেখি। ওকে, কাঁদবো না। তুই সাবধানে অফিসে যাওয়া আসা করিস। সমস্যা নেই, করব। আমি রুমে চলে আসলাম। এরা ঠিক হবার নয়। মাথায় ঢুকে না এরা মেয়ের জামাইকে খুন করার কথা ভাবে কি করে। মাত্র জেল থেকে বের হলো, এসে আমার পেছনে লাগলো। যাই হোক, সঞ্জিতাকে ফোন দিলাম। ওরা ফোন ধরলো। সমস্যা কি? কোথায় তুমি? কে আপনি? মানে কি? আমি কি জানো না? আমি কিভাবে জানবো? দেখো সঞ্জিতা, এখন মজার বিষয় না। এসব মজা বাদ দাও, আগে বলো কোথায় তুমি। দেখুন, আমি আপনাকে চিনি না, এই নাম্বারে আর ফোন দিবেন না। বাই। এই বলে ফোনটা কেটে দিল। আমি কি অবাক হব নাকি নিজেকে সান্ত্বনা দিব ভেবে পাচ্ছি না। এটা কি সঞ্জিতা? আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, আমাকে ছাড়া বাঁচবে না। সেই সঞ্জিতা এখন এসব কি বলছে? কিচ্ছু মাথায় ঢুকছে না। আবার ফোন দিলাম, রিং হলো, কল ধরলো না। আবার দিলাম, এবার ফোন বন্ধ। বুঝতেছি না এখন আমার কি করা উচিত। সঞ্জিতা এমন করতেছে কেন? তাহলে কি সঞ্জিতার আব্বু ওরে কিছু বলেছে? আমার ছেলেকে কিছু করেনি তো? রাতটা কোনো রকম ভাবে চলে গেল। সকালবেলাতে গাড়ি নিয়ে সোজা সঞ্জিতার বাড়িতে চলে গেলাম। জেলে গিয়েছে, কিন্তু মন্ত্রিত্ব পদ বাতিল হয় নাই। এই হচ্ছে দেশের অবস্থা। উন্নতি হবে কিভাবে দেশের? যেহেতু মন্ত্রিত্ব পদ রয়েছে, বাড়িতে অনেক পুলিশ আর দেহরক্ষী রয়েছে। প্রথমে ঢুকতে দিচ্ছিল না, পরে যখন বললাম আমি সঞ্জিতার জামাই, তখন আমাকে চেক করে যেতে দিল। বাসার ভিতরে ঢুকলাম। ঢুকে সঞ্জিতার মুখোমুখি হয়ে গেলাম। সঞ্জিতা সাইবকে খাওয়াচ্ছিল। আমি খুশিতে গিয়ে সাইবকে কোলে নিতে যাব, অমনি কোথা থেকে সঞ্জিতার ভাই এসে হাজির।
আমার সামনে এসে দাঁড়ালো। আমি দাঁড়িয়ে গেলাম। তুই এখানে? বাবা, বাবা, দেখো কে এসেছে। ইতিমধ্যে সঞ্জিতা আমাকে দেখে সাইফকে খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে শ্বশুর আসলো। তুই এখানে এসেছিস? তোর সাহস তো কম নয়। সাহসে দেখছেন কি? আপনি আমার মাকে শাসিয়েছেন কেন? বেশি বাড়াবাড়ি করিস না, না হলে তোকে উপরে পাঠিয়ে দেবো। দূর, মরতে তো একদিন হবেই। আপনার মতো কুকুরকে ভয় পেয়ে মরবো কেন? কি বললি তুই? সঞ্জিতার ভাই এমন সময় আমাকে থাপ্পড় দিতে আসে। আমি হাত ধরে ফেলি। আমি আপনাদের সাথে লাগতে বা ঝগড়া করতে আসিনি। আমি এসেছি আমার বউ এবং বাচ্চাকে নিয়ে যেতে। পারলে নিয়ে যা। আমি সঞ্জিতার সামনে গেলাম। চলো আমার সাথে। আমি যাব না। যাবা না মানে? যাব না মানে যাব না। ও বুঝছি, ওনারা তোমাকে শাসিয়েছে তাই না? না, আমি কাউকে ভয় পাই না। আমি তোর সাথে সংসার করব না। 2-1 দিনের মধ্যেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এখন আসতে পারিস। আমি অবাক হয়ে গেলাম। এসব কি বলছে সঞ্জিতা? পাগল হয়ে গেল না তো? তোমার কি হয়েছে সঞ্জিতা? এমন করছো কেন? সঞ্জিতা আমাকে থাপ্পড় মারলো। তোকে একবার বলছি, কথা কানে যায় না? আমার মুখ বন্ধ হয়ে গেল। আর বুঝিয়ে কি হবে? আমার উত্তর আমি পেয়ে গেছি। সঞ্জিতা এখন আর আমার নেই। ও ওর আব্বু আর ভাইয়ের সাথে মিলে গেছে। আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। আসার সময় সাইড কাঁদতেছিল, ইচ্ছে করতেছিল ফিরে গিয়ে ওরে নিয়ে আসি, কিন্তু পারলাম না। কারণ ওর বয়স মাত্র 6 মাস। এখন মায়ের দুধ ওর জন্য জরুরি। বাড়ি থেকে বেরিয়ে আসলাম। সঞ্জিতার থাপ্পড়টার কথা মনে পড়তেছে খুব। ও আমাকে থাপ্পড় দিল কিভাবে? একদিনে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? পুরো বিষয়টাকে কিছুতেই একত্রে মিলাইতে পারছি না। বাসায় গেলাম। বৌমা আর আমার নাতি কোথায়? তোমার বৌমা পাল্টে গেছে। সেও তার বাবা ভাইয়ের সাথে। আমার বিশ্বাস হয় না, সঞ্জিতা এমন নয়। কিন্তু এমনই হয়েছে। ও আর আমার সাথে সংসার করবে না। 2-1 দিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। কিভাবে সম্ভব? আমিও বুঝতেছি না। রুমে গেলাম, গিয়ে ওয়াশরুমে ঢুকলাম, গিয়ে ইচ্ছে মতো শাওয়ার ছেড়ে ভিজলাম। কিছুতেই কিছু মিলাইতে পারছি না। সঞ্জিত আমার সাথে এরকম কিভাবে করতে পারলো? দিনটা কোনো রকমে কাটলো। বিকালে এসব নিয়ে শুনতে করিস না তো। ভাবি দেখবি তোর কাছেই ফিরে আসবে। চিন্তা না কইরা থাকতে পারছি না। একদিনের মধ্যে একটা মানুষের এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? ওসব বাদ দে। আমার মনে হয় তোর সব কিছু বলেছে। যতই জামাই হওয়া আর যাই হওয়া, আমার ক্ষতি তো করেছিস। এসব লোকদের কোনো মনুষ্যত্ববোধ নেই, যা খুশি করতে পারে। আমিও তাই ভাবছিলাম, কিন্তু সঞ্জিতা তো কিছু বলছে না। আরে চিন্তা করিস না তো, এখন চা খা। হুম, আমার চিন্তা থেকে কিছুতেই সরাতে পারছি না। চা খাওয়া শেষ, বাসায় যাব। আমি রাস্তা পার হতে যাব, অমনি হঠাৎ একটা গাড়ি এসে দিল এক ধাক্কা। আমার আর কিছু মনে নেই। শাওন আর তুষার একটু দূরেই ছিল। সুমনের চিৎকার শুনে ওরা পেছনে তাকাতেই সুমনের নিথর দেহটা পড়ে আছে। ওরা দৌড়ে চলে আসে। ইতিমধ্যেই লোকে ভরে যায় আশপাশ। শাওন আর তুষার দ্রুত একটা গাড়ির সাহায্যে সুমনকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে চিকিৎসা চলছে। না, ওনাদের বয়স হয়েছে, এসব শুনলে কিছু হয়ে যেতে পারে। ঠিক বলেছিস। এর মধ্যে ডাক্তার বের হলো। ডক্টর, কি অবস্থা আমার বন্ধুর? সরি, এখনো বলা যাচ্ছে না। তবে আশা করছি 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। এভাবে বলতে হয় নাকি? দিছিলেন তো পুরো নাড়িয়ে আমাদেরকে। চিন্তা করবেন না, তেমন কিছু হয় নাই। খালি ব্রেনে একটু আঘাত পেয়েছি। জ্ঞান ফিরলেই বুঝতে পারবো আর কি করতে হবে। আমরা কি ভিতরে যেতে পারি? হুম, যেতে পারে। ওকে ডক্টর, ধন্যবাদ। শাওন আর তুষার ভিতরে ঢুকলো। সুমনকে ওভাবে পড়ে থাকতে দেখে ওরা চোখের পানি আটকে রাখতে পারলো না, কেঁদেই ফেললো। সেই ছোট্টবেলা থেকে একসাথে রয়েছে ওরা। সবাই সবার দুঃখ সুখে একসাথে ছিল। যাই হোক, 24 ঘন্টা পর সুমনের জ্ঞান ফিরল। শাওন আর তুষারকে দেখে ডাক্তারকে ডাক দিল। ডাক্তার সুমনকে চেক আপ করে বলল, হুম, সব ঠিক আছে। মারাত্মক কিছু হয় নাই। সপ্তাহখানিক রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারপর শাওন আর তুষার সুমনকে নিয়ে বাসায় যায়। বাসায় যেতেই আম্মু আমাকে দেখে কেঁদে দেয়। তোর এই অবস্থা কি করে হলো? আন্টি এসব কিছু না, আল্লাহর রহমতে খুব জলদি সুস্থ হয়ে যাবে ও। আন্টি একদম চিন্তা করবেন না, আমরা তো আছি। আম্মু আর কিছু বললো না, কাঁদতে থাকলো। আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। কেঁদো না তো, এই দেখো আমি তোমার সামনেই তো রয়েছি। কাঁদছো কেন? তুমি কাঁদলে আমার ভালো লাগে না, জানো না? প্লিজ কেঁদো না। এরপর আম্মু আমার কপালে চুম্বন এঁকে দিল। তারপর আমি রুমে গেলাম, শুইলাম। তুই বিশ্রাম নে, আমরা বাসায় যাই। প্রয়োজন হলে ফোন দিস। এর মধ্যে আম্মু এসে
কোথাও যাওয়া হচ্ছে না, আমি রান্না করতেছি, খেয়ে চাপা তোমরা। কিন্তু আনছি। কোনো কিন্তু নয়। আর কিছু বলতে পারলো না। আম্মু চলে গেল রাত্রে। আচ্ছা শোনো, গাড়িটা কার শুনেছিস? শুনলে তুই বিশ্বাস করবি তো? বিশ্বাস না করার কি আছে? গাড়িটা ছিল ভাবির। ভাবি যেই গাড়িটা নিয়ে চলাচল করতো সেই গাড়িটাই। কি বলছিস তুই? সঞ্জিতা? উত্তেজিত হইস না, তো সমস্যা হবে। আমরা পুলিশে জানিয়েছি, ওনারা সব দেখতেছে। সঞ্জিতা আমাকে মারতে চায়? স্বপ্নেও তো ভাবতে পারবো না এরকম। ধ্যাত, আমাদের ভুলও তো হতে পারে। আগে পুলিশ তদন্ত করুক, তারপর দেখা যাবে। আর যদি এর সাথে কোনোভাবে তোর শ্বশুর মানে মন্ত্রীমশাই জড়িত থাকে, তাহলে ধরে রাখ ওর মতি তো শেষ। ওর কি হাল করবো স্বপ্নেও ভাবতে পারবি না। রাতটা পার হলো। পরদিন শাওন তুষার এসে হাজির হয়ে গেল। বন্ধু, আমরা যা আন্দাজ করেছিলাম সেটাই হয়েছে। তোর শ্বশুর তোকে মারার জন্য এই গাড়িটা পাঠিয়েছে। তোরা শিওর? রাস্তার পাশে একটা বাড়ি আছে না, ওই বাড়িতে সিসিটিভি লাগানো ছিল। সেই সিসিটিভির ফুটেজে দেখলাম ওই গাড়িটা ভাবির ছিল। তার মানে এর সাথে সঞ্জিতাও জড়িত? পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি, ওনারা জিজ্ঞাসাবাদের জন্য চলে গেছেন। ওনাদের ফোন দিয়ে বল আমাকে নিয়ে যেতে। তুই গিয়ে কি করবি? বল আগে, গেলেই দেখবি। হুম। ওরা ফোন দিল, সব বলল। ওনারা আমার বাড়ির সামনে থেকে এসে রিসিভ করে নিল। সঞ্জিতার বাড়িতে চলে গেলাম। গিয়ে সোজা আমি একাই বাড়িতে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সঞ্জিতার আব্বু সোফায় বসে আছে। বাহ বাহ বাহ, তুই মরস নাই? রাখে আল্লাহ মারেকে, তোরই মতো কুকুর আমার কিছুই করতে পারবে না। একবার বেঁচে গেছিস, পরে এবার দেখ কি করি। কি আর করবেন, লজ্জা নেই তো আপনাদের? তোরে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব। এমন সময় সঞ্জিতা আব্বু, এই বলে আমার কাছে চলে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরলো। তোমার কিছু হয়নি তো? আমার কিছুই হয় নাই, কিন্তু হবে, তুমি ছাড়ো। তুমিও তো ওদের সাথে জড়িত। আমাকে মারতে চেয়েছিলে তাই না? সুমন, আমি দুঃখিত। ওনারা আমাকে বলছে যদি আমি তোমার সাথে থাকি তাহলে তোমাকে মেরে ফেলবে। তাই তো তোমাকে বাঁচাতে আমাকে এই নাটকটা করতে হয়েছে। আমি আর নয়। ছি আব্বু, তোমার লজ্জা করলো না? ওরে মেরে ফেলার কথা কিভাবে ভাবতে পারলে? ও তোমার মেয়ের জামাই। একটু তো এই কথাটা ভাবতে পারতা। তোমাকে বাবা বলতেই আমার লজ্জা লাগছে। এমন সময় সঞ্জিতার ভাই কোথা থেকে এসে সঞ্জিতাকে থাপ্পড় মারলো। সাবাস ভাইয়া, সাবাস। আজ বুঝতে পারলাম আসলে তোমরা কতটা খারাপ। তোমাদের আমার আব্বু আর ভাইয়া ডাকতে লজ্জা লাগছে। তুই ওই ছেলেটার জন্য এসব বলছিস? খবরদার ভাইয়া, ছোট লোক বলবে না। তোমরা তো জনগণের টাকা খাইয়া এসব বানাইছো, কিন্তু ওরা তো করে নাই। ওদের যা আছে সম্পূর্ণ হালাল। আমি এক্ষুনি চলে যাব ওর সাথে, পারলে আটকাও। তোমরা কথা দিছিলা ওর কিছু করবা না, পারলা না কথা রাখতে। এমন সময় পুলিশ ভিতরে ঢুকলো। সরি স্যার, আমাদের কাছে আপনার আর আপনার ছেলেকে অ্যারেস্ট করার অর্ডার আছে। তোদের সাহস তো কম না, আমাদের অ্যারেস্ট করতে আসছিস? ওসি সঞ্জিতার ভাইকে থাপ্পড় দিচ্ছে। এতদিন তোদের অনেক অপকর্ম মুখ বুঝে সহ্য করেছি, এবার তোরা ফেসে গেছিস। একজনকে মেরে ফেলতে চাওয়া, এটার পুরো প্রমাণ আমাদের কাছে আছে। তোরা বাপ বেটা পুরো ফেসে গেছিস। কমসে কম যাবজ্জীবন কারাদণ্ড তো হবেই হবে। ওনারা সঞ্জিতার আব্বু আর ভাইকে অ্যারেস্ট করলো, নিয়ে চলে গেল। যাওয়ার পরে সঞ্জিতা এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। সরি সুমন, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। না ঠিক আছে, তুমি তো ইচ্ছা করে করনি। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো, ছাড়বা না। আমি ধরলাম শক্ত করে। আপনারা বোঝেন নাই তো, পুলিশ এসেছিল জিজ্ঞাসাবাদের জন্য। ধরে নিয়ে গেল কেন? আসলে আমি সিস্টেম করেছিলাম, সাথে মাইক্রোফোন ব্যবহার করেছিলাম, যার দ্বারা সব রেকর্ড হচ্ছিল। পুলিশও সব শুনেছিল। যাই হোক, সঞ্জিতা আর আমার ছেলেকে নিয়ে ওদের বাড়ি থেকে চলে আসলাম। আমার বাসাতে আসলাম। সঞ্জিতা বাসাতে ঢুকেই আম্মুর পায়ে ধরলো। আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্যই সুমনের এই অবস্থা হয়েছে। আম্মু ওরে উঠালো। আরে পাগলি মেয়ে, যা হবার হয়েছে। তুই আর আমি চাইলেও আটকাতে পারতাম না। তাও তাও কিছু না। কই আমার নাতি কোথায়? এই যে, আম্মু সাইফকে কোলে নিয়ে রুমে চলে গেল। এই সব কিছুই আব্বু জানে না, কারণ আব্বু কয়েকদিন থাইল্যান্ড গেছে ব্যবসায়িক কাজে। যাই হোক, আমি রুমে গেলাম। সঞ্জিতাও আসলো। হাই রে রুম। কি হলো?
2-3 দিন ছিলাম না, তাতেই রুমের এই অবস্থা। ঠিক করে নাও। করতে তো হবেই। সঞ্জিতা রুম গোছাতে শুরু করলো। আমি ওর দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে আছো কেন? কেন তাকিয়ে রয়েছি? আমি উঠে সঞ্জিতার কাছে চলে গেলাম, কোমরে হাত দিয়ে কাছে টেনে নিলাম। কি করছো? কেউ এসে পড়বে তো। কেউ আসবে না। পরদিন সকালে। এই উঠো, কেন? আমাকে সাহায্য করো। পারবো না, এখন ঘুমাবো, যাও তো। ইস, সারা রাত আমাকে ঘুমাতে দেয় নাই, এখন নিজে ঘুমাবে। উঠবা নাকি পানি ঢেলে দেব? না থাক, উঠছি, তুমি যাও, আমি আসতেছি। জলদি উঠো। উঠে গেলাম। গুড বয়। এইবার সাইফকে কোলে নাও, কান্না যেন না করে। আমার ঘুম। ওই, তোমার ঘুম বড় নাকি ছেলে বড়? ছেলে। তো নাও। কি আর করব, ছেলেকে কোলে নিলাম, ওর সাথে খেলা করতে লাগলাম। বাপ ছেলের খেলা, আহ কি অসাধারণ অনুভূতি। এগুলো সবাই বোঝে না, বাপ ছেলেই বোঝে। কিছুক্ষণ পর সঞ্জিতা আসলো। এই নাও। কি করব, আমি খাইতাম। ধ্যাত, সব সময় মজা করবা না তো, সাইফকে খাওয়াও। ওকে। সঞ্জিতা চলে গেল। বসে বসে ছেলেকে খাওয়াচ্ছি। বিকেলে সঞ্জিতা বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। কি গো, এভাবে দাঁড়িয়ে রয়েছে, মন খারাপ নাকি? হুম, কেন? আব্বু আর ভাইয়ার জন্য। আচ্ছা, মামলা তুলে নিলে হয় না? তুলে নেওয়া যায়, কিন্তু ওনারা যে ভালো হবে না, আবার শুরু করে দিবে। তুমি বুঝিয়ে বলবে। কি বলতাম বলো? আচ্ছা, কাল জেলে গিয়ে দেখো ওনারা বোঝে কিনা। এখন হাসি দাও। এই বলে ওরা জড়িয়ে ধরলাম। আরে যেখানে সেখানেই শুরু করে দেয়, ভালো লাগে না। আমার ভালো লাগে। কাজ আছে, কাজ করব, ছাড়ো এখন। দিয়ে যাও একটা বাপ্পি। না, দিব না। না দিলে আমি ছাড়বো না। চোখ বন্ধ করো। না, এভাবেই করো। বন্ধ করলেই দেব। ওকে, এই করলাম বন্ধ। সঞ্জিতা আমার গালে কপালে কিস করলো। লিপে? এখন পারবো না। না, দিতে হবে। ধ্যাৎ। ঠোঁটে কিস করলো, তারপর চলে গেল। পরদিন অফিস থেকে ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম, রুমে বসে আছি। সঞ্জিতা আসলো। যাইবা না? কোথায়? কোথায় আবার, থানায়? ও হ্যাঁ, ভুলে গেছি। যাও, রেডি হও। তুমি তো এমনই, সবই ভুলে যাও। না, সব তো ভুলি না। তোর, যাও তো। তারপর সঞ্জিতাকে নিয়ে বের হলাম, উদ্দেশ্য থানা। গাড়ি নিয়ে চলে গেলাম। আমি আর ওনাদের সাথে দেখা করতে গেলাম না, সঞ্জিতা একাই গেল। 5 বছর পর। কই গো তুমি, একটু জলদি করো না। আসতেছি। আর কত আসতেছি আসতেছি বলে পুরো 3 ঘন্টা কাটিয়ে দিলা। দূর, অপেক্ষা করো তো। এই মেয়েরা না কোনোদিন তাড়াতাড়ি করতে পারে না। কোন শালায় যে এইসব মেকআপ আবিষ্কার করছিল, পাইলে গুলি কইরে মারতাম। জীবনটা তেজপাতা বানিয়ে ফেললো। আব্বু, তুমি মনে মনে আম্মুকে বকতেছো তাই না? কই না তো, তোমার অত পাকনামি করতে হবে না। আমি সবই বুঝি। আম্মু বের হলে বলে দেব তুমি আম্মুকে। এই না না, বাপ কুরুক্ষেত্র বাজিয়ে ফেলবে। বলিস না, তোরে আমি চকলেট কিনে দিব। না, চকলেট লাগবে না, তুমি আমাকে নতুন একটা হেলিকপ্টার কিনে দাও। তাই দিব, এখন বলিস না। ওকে। কি দিনকাল পড়লো। যাক বাবা, বাঁচলাম। যদি সঞ্জিতাকে বলতো তাহলে আমারে আজ শেষ করে ফেলতো। মা ছেলে দুইটাই এক পদের, আমার পিছু লেগে থাকে। যাক, অবশেষে সঞ্জিতা বের হলো। সবাই গাড়ি নিয়ে বের হলাম। উদ্দেশ্য শ্বশুর বাড়ি। আরে ভাই, আমার শ্বশুর বাড়ি না, উদ্দেশ্য হচ্ছে সঞ্জিতার ভাইয়ের শ্বশুর বাড়ি। আজ সুমন্দির বিয়ে, গ্রামের এক সহজ সরল মেয়ের সাথে, সেখানেই যাচ্ছি। যদিও আমার সুমন্দিটা খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। এমনকি আমার শ্বশুর মশাইও ভালো হয়ে গেছে। নতুন দায়িত্ব হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। এখন আর ওনারা কোনো খারাপ কাজ করেন না, সর্বদা ভালো কাজ করে। যদিও সঞ্জিতার আগে যাওয়া উচিত ছিল, কিন্তু আমার কিছু কাজ পড়ে যাওয়ায় আমি যেতে পারবো না বলেও যাইনি। আমার সাথেই যাবে বলে যাইনি। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম। গাড়ি পার্কিং করলাম, তারপর নেমে বাড়ির ভিতর ঢুকতেই শ্বশুরের সাথে দেখা। কেমন আছো বাবা? ভালো, আপনি কেমন আছেন? ভালোই। যাও ভিতরে গিয়ে সাহিত্যকে সাহায্য করো। যাচ্ছি। অন্যদিকে আমার ছেলে সাইফ নানাকে দেখেই কোলে উঠে গেল। নানা নাতি দুষ্টামিতে মাতাল। বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে ফিরলাম। সমন্দিকে বাসর ঘরে পাঠিয়ে বউয়ের কাছে আসলাম। বউ, ও বউ। কি ব্যাপার, এত বউ বউ করছো কেন? সুবিধার লাগছে না তো? ওরা তো আজকে বাসর করবে, আমরা। আমার কি? ওই যে সাইফের ছোট ভাইকে আনার চেষ্টা। আমি টায়ার্ড, একদম জ্বালাইবা না। আমি আর কিছু বললাম না, বলে লাভ নেই। প্রেম করে বিয়ে করলে এমনই হয়।
কপালে সুখ থাকে না, বউয়ের কথা মতো চলতে হয়। যদিও আমার বউ তেমন না, আমার কথাও শুনে। 4 দিন পর, বউ গো, কি? আজকে করলে হয় না? কি করব? মিশন দ্বিতীয়। করা যায়। ওরে, আমার আর পাইকে। মিশন দ্বিতীয় শুরু। আমি ব্যস্ত। সো গুড বাই।